সো আমাদের গত ক্লাস ছিল হচ্ছে লেকচার 1। সেখানে আমরা শুরু করেছিলাম হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের একটা বেসিক কম্পোনেন্ট, যেটা হচ্ছে পাওয়ার ডায়োড। পাওয়ার ডায়োড এবং জেনারেল ডায়োড বা সিগন্যাল ডায়োডের বেসিক পার্থক্য কী ছিল হচ্ছে সিগন্যাল ডায়োডের ক্ষেত্রে কোনো এক্সট্রা এন মাইনাস লেয়ার থাকে না, আর এখানে হচ্ছে এন মাইনাস লেয়ার থাকে। সকালবেলা আমরা দেখাচ্ছিলাম যে পিএন জাংশনকে এরকম থাকে, জাস্ট একটা পি টাইপ, একটা এন টাইপ, একটা পি টাইপ, একটা এন টাইপ। এটা হচ্ছে সিগন্যাল ডায়োড বা নর্মাল ডায়োড যেটা আমি ইউজ করি। আর যদি এখানে আমি একটা পি প্লাস রিজন থাকে, পি প্লাস রিজন থাকে। দুটো কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বল। এই কোশ্চেন ছিল কি ছিল না কোশ্চেন? স্যার এক নাম্বার হচ্ছে দুইটা ওকে স্যার, দুই মানে স্যার পি টাইপ আর এন টাইপ ডায়োড যদি একসাথে মিট করে হ্যাঁ তাহলে কি হয়? স্যার একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। এখানে হচ্ছে স্যার হোলগুলো ফ্রি ইলেকট্রন পাবে এবং যার ফলে নেগেটিভ চার্জে পরিণত হবে। আর হচ্ছে স্যার মানে ফ্রি ইলেকট্রনগুলো স্যার সরে যাবে এবং সেই জায়গা থেকে স্যার পজিটিভ ইলেকট্রনে মানে থাকবে এবং তার মাঝে একটা ডিপ্লেশন লেয়ার। এখানে দুইটা ঘটনার কথা বলছিলাম যে একটা পি টাইপ এবং এন টাইপকে যদি আলাদা করে তৈরি করে আমি জোড়া লাগিয়ে দিই, দেন ইট উইল হ্যাপেন নাথিং, কিছুই ঘটবে না। মানে একটা পি টাইপ তৈরি করেছে, একটা এন টাইপ তৈরি করেছে, যদি জোড়া লাগিয়ে দিই এটা কিছুই করবে না, আলাদা করে তৈরি করা আছে। সো এটাকে যদি তুমি জোড়া লাগিয়ে দাও কিছুই ঘটবে না, লিটারালি কিছুই ঘটবে না। ওকে, সো তোমরা বলছো কি যে একটা পি টাইপ বা এন টাইপ যদি তৈরি করার সময় ডিফিউশনটা হবে, তৈরি করা হয়ে যাওয়ার পরে একটা পি টাইপ এন টাইপ যদি আলাদা করে জোড়া দাও, একটা কপার ওয়্যার দিয়ে জোড়া দাও, তাহলেও কিছু ঘটবে না। এই জন্য স্যার ওদের কোশ্চেন বারবার জিজ্ঞাসা করতেছেন। আমিও মনে হচ্ছিল যে কোশ্চেনটা বুঝতে পারতেছি না। যাই হোক, মানে পি টাইপ বা এন টাইপ যদি আলাদা করে তুমি জোড়া লাগাও কিছুই ঘটবে না। স্যার এখানে মানে যদি অ্যালুমিনিয়াম দিয়ে তুমি জোড়া লাগাও সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ভিতর কিছু ডিফিউশন হতে পারে, যেহেতু একটা ত্রিযোজী মৌল, তো সেই হিসেবে এখানে কিছু কনসেন্ট্রেশন আসতে পারে। হ্যাঁ, এখানে হচ্ছে স্যার একটা ডিফিউশন মানে হবে, বাট এখানে হচ্ছে স্যার মানে ওইগুলা ইলেকট্রনগুলো মুভ করতে পারবে না, যার ফলে এখানে হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে বেশি অ্যালুমিনিয়াম। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং স্যার এটা হচ্ছে আমরা বললাম না শক্তি নাকি শক্তিটা ওইটার মতো বিহেভ করবে। ওইটার মধ্যে এক্স্যাক্টলি এটা ভালো আইডেন্টিফিকেশন ছিল। এক্স্যাক্টলি শক্তি ডায়োড কিন্তু এই ধরনেরই ওয়ার্কিং প্রিন্সিপালের উপর বেস করে। শক্তি ডায়োডের ক্ষেত্রে কী ছিল যে এর ফরওয়ার্ড ভোল্টেজ কিন্তু অনেক কম ছিল, যদিও এটা একটা পাওয়ার ডায়োড কিন্তু ফরওয়ার্ড ভোল্টেজ কিন্তু অনেক কম ছিল। নর্মালি ছিল কি 1 to 2 ভোল্টের মতো ছিল, সেটা কিন্তু আমার আগেই অনেক 3 to 4 ভোল্টে অন যাচ্ছিল, তাই তো? সো গত ক্লাসের রিভিউয়ের ভিতরে একটু রিভিউটা দিয়ে দিই, যেহেতু অন্যরা ছিল না। আমি এত কিছুতে যাবো না, পাওয়ার ইলেকট্রনিক্সের কথায় যাবো না। পাওয়ার ইলেকট্রনিক্সের ডিভাইসে কয়েকটা এক্সাম্পলের কথা বলছিলাম যে রেকটিফিকেশনের কাজে খুব বেশি ব্যবহার করে। কনভার্টার, ডিসি টু ডিসি কনভার্টার বা চপার বলে, এতে খুব বেশি ব্যবহার করে। ডিসি টু এসি কনভার্টার বা এসি টু এসি কনভার্টার, এই সমস্ত অ্যাপ্লিকেশন এই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করে। এখানে পাওয়ার সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে যে চিত্রটা আনলাম, এখানে এটা হচ্ছে আমার নর্মাল ডায়োড, এটা হচ্ছে আমার পাওয়ার ইলেকট্রনিক্সের যে ডায়োড, পাওয়ার ডায়োড বলা হয়। যে লো কারেন্ট কন্ডাক্ট করতে পারে নর্মাল ডায়োডগুলো, নর্মালি পাওয়ার ইলেকট্রনিক্সগুলো হাই কারেন্ট কন্ডাক্ট করতে পারে। লো ব্লকিং ভোল্টেজ, খুব অল্প ভোল্টেজ ব্লক করতে পারে। মোটামুটি 20-40-50 ভোল্ট হলে এটা মানে ওর রিচে পৌঁছে যায়, ঠিক আছে? তারপর হচ্ছে লো পাওয়ার কনজাম্পশন খুব বেশি না, নর্মালি লো পাওয়ার কনজিউম করে। অপরদিকে আমার পাওয়ার ডায়োডের ক্ষেত্রে হাই কারেন্ট কন্ডাক্ট করবে, মোটামুটি কথা 1000 অ্যাম্পিয়ার হইতে পারে, কোনো সমস্যা নেই, বেসড অন মাই ডিজাইন। সো মানে বড় বড় জায়গায় সমস্ত ব্যবহার করবে। এবং এর স্ট্রাকচারটা নর্মালি এই টাইপের না, এই টাইপের, উপর নিচে করে করা হয়। হ্যাঁ স্যার এমনি ফিজিক্যালি কত বড় স্যার? বেশি বড় দিদি এত। হ্যাঁ, আচ্ছা, পাওয়ার ডায়োডগুলোকে আমরা ভাগ করেছিলাম 3 ভাগে: জেনারেল পারপাস ডায়োড, ফাস্ট রিকভারি ডায়োড এবং শকি ডায়োড। স্যার এটা স্যার শক্তি হবে না শক্তি হবে না, শকি বলে, কেউ ওয়াইফাই শকি ডায়োড বলে, যে ওই যে ভাই দেখো আছে অনেক জায়গায়, তো অনেক ভাবে শকি ডায়োডও বলে। সো এই তিন টাইপে অনেকভাবে উচ্চারণ করা যায়। এটা বেসড অন মানে যারা বিদেশি আছে ওরা এক ধরনের উচ্চারণ করে, যারা বাংলাদেশি আছে অ্যাকসেন্ট অন্যরকম হয়ে যায়। আমাদের অ্যাকসেন্ট নর্মালি সবসময় অন্যরকম হয়ে যায়। সো এই তিন টাইপের পাওয়ার ডায়োড ব্যবহার করে। জেনারেল পারপাস যেটা আছে, এটা অনেক বেশি ভোল্টেজ
ব্লক করতে পারে, বাট সকালবেলা যে জিনিসটা দেখিয়েছি যে ওই পিছনের যে পার্টটা রিভার্স রিকভারি টাইমটা, হ্যাঁ এই রিভার্স রিকভারি টাইমটাতে একটু মানে সমস্যা, মানে দ্রুত ফাস্ট অন অফ করা যায় না। যেমন এই জেনারেল পারপাস ডায়োডের ক্ষেত্রে খুব কম ফ্রিকোয়েন্সিতে গেলেই তখন ওই যে রিভার্স ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা আছে ওটা শুরু হয়ে যায়, TR যেটা বলি, রিভার্স রিকভারি টাইম যেটা। ওকে, সো এটার ক্ষেত্রে জেনারেল পারপাস ডায়োডের ক্ষেত্রে সুইচিং ফ্রিকোয়েন্সিটা খুবই কম থাকে, মানে নর্মাল রেঞ্জের ভিতরে। এটা কিন্তু খুব বেশি আমি সেই ইউজ করতে পারবো না, চপার ইউজ করতে পারবো না যেখানে হাই ফ্রিকোয়েন্সিতে আমি সুইচিং করি। তারপর আছে ফাস্ট রিকভারি ডায়োড, মানে হচ্ছে ওই TRR, এই ডায়োডটা খুবই অল্প, এইটা নর্মালি খুব ফাস্ট কাজ করতে পারে না, হাই ফ্রিকোয়েন্সি এগুলোতে অপারেট করানো সম্ভব। আর এটা ছিল শকি ডায়োড, এটা সম্ভব হচ্ছে এটা লো ফ্রিকোয়েন্সিতে কাজ করবে কিন্তু কারেন্ট মোটামুটি ভালোই কন্ডাক্ট করতে পারে, আবার এর ভোল্টেজ রেঞ্জটা একটু কম থাকে, মানে 600 মিলি ভোল্টের মতো। আর জেনারেল পারপাস যে ডায়োডটা ছিল এটা কিন্তু 5 কিলো ভোল্ট পর্যন্ত আমার সহ্য করতে পারে, মানে PIV পিক ইনভার্স ভোল্টেজ 5 কিলো ভোল্ট যদি ব্যাক এন্ডে যায় সেক্ষেত্রে এটা নষ্ট হয় না। ওকে, সো এটা ছিল মানে পাওয়ার ডায়োডের ক্ষেত্রে একদম বেসিক কয়েকটা জিনিস। এই জিনিসটা স্লাইডে দিয়েছিলাম দেখার কথা, এর এই পাশটায় কয়েকটা জিনিস ছিল, সেটা সেকেন্ড স্লাইডে আমি একটু শুরুতে দিয়ে রেখেছি, সেই জিনিসটা একটু দেখাবো। সকালে ওই জিনিসটা তোমরা এসে দেখেছো, এই জিনিসটা কিন্তু তোমাকে প্রুভ করে এবং নিজের মতো করে লিখে আমার কাছে জমা দিতে হবে, এই রিভার্স রিকভারি টাইম। স্যার ল্যাব যেটা করলাম স্যার ওটা, হ্যাঁ ওইটা এগুলো নিজের মতো করে লিখতে হবে। হ্যাঁ মানে স্যার ল্যাবের ফরম্যাটে লিখবো না? আমি ল্যাবের ফরম্যাটটা দিয়ে দেবো, কি ফরম্যাটে লিখতে হবে ফরম্যাটটা দিয়ে দেবো, সেটা তোমাকে ফলো করতে হবে। এখন আসি এই পাওয়ার ডায়োডের ক্ষেত্রে, যখন হাই ফ্রিকোয়েন্সিতে আমি অপারেট করাবো তখন অন স্টেটে তো সেটা যা ছিল, মানে ডায়োডটা যখন অন ছিল তখন সমস্যা নেই, সে একটা কারেন্ট কন্ডাক্ট করবে না। কিন্তু যখন ব্লক করার কথা সে ব্লক না করে, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে তার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট দিলে এখানে ডায়োডটা অন ছিল, কোনো সমস্যা নেই। এই মতো অবস্থায় ডায়োডের মানে যে ড্রপ ভোল্টেজটা খুবই কম, এটা 1 থেকে 2 ভোল্টের মধ্যে হয়ে থাকে, যেহেতু আমার পাওয়ার ডায়োড, সো জাংশন ভোল্টেজ 1 থেকে 2 ভোল্ট পর্যন্ত ড্রপ হতে পারে। কিন্তু পিছনের দিকে এই যে এই ভদ্রলোকটা রিভার্স রিকভারি সময়টা নিচ্ছে, কারণ এখানে আমি হাই ফ্রিকোয়েন্সি থেকে অন অফ করার চেষ্টা করছি। যেহেতু হাই ফ্রিকোয়েন্সিতে অন অফ হবে সেহেতু এখানে একটা রিভার্স ভোল্টেজের জন্য একটা কারেন্ট পাওয়া যাবে। এই কারেন্টের হিসাবটা আমাকে করতে হবে, কি পরিমাণ চার্জ এখন ডায়োডের ভিতরে সঞ্চিত আছে, এই জিনিসের হিসাব বিকাশ আমার জানা প্রয়োজন। সো রিভার্স রিকভারি টাইম বা টাইম জোনের ভিতরে কি পরিমাণ চার্জ ট্রাপ হয়ে আছে তার একটা ক্যালকুলেশন জানতে হবে, রিভার্স রিকভারি টাইম কত সময় ধরে আছে সেটা জানতে হবে, এবং রিভার্স রিকভারি টাইমের ভিতরে ম্যাক্সিমাম কারেন্ট কতটা আছে সেটা জানতে হবে। একটা পাওয়ার ডায়োডের যদি এই তিনটা তথ্য না জানা যায় তাহলে পাওয়ার ডায়োডটা কোথায় ইউজ করবো তার অ্যাপ্লিকেশন আমি বলতে পারবো না, এখানে ইউজ করতে পারবো। এই তিনটা জিনিসের উপর বেস করে হচ্ছে আমি এর মানে কোথায় ব্যবহার করবো সেটা ব্যবহার করতে পারি। ওকে, এখন আর সেই জিনিসগুলো ক্যালকুলেট করে কি করে, সেই ক্যালকুলেশনটা প্রথমে দেখাই, তার একটু ডিটেল অ্যানালাইসিস আমরা দেখাইতে পারি। তাহলে এই যে ক্যালকুলেশনটা হচ্ছে, এই ক্যালকুলেশনটা হচ্ছে এই এন মাইনাস লেয়ারে যে চার্জ ট্রাপ হয়েছিল সেই চার্জটা কত সময় ট্রাপ হয়েছিল, কি পরিমাণ ছিল। ওকে, আর পি প্লাস এবং এন প্লাস রিজন মানে টোটাল ওভারঅল ডিভাইসের ভিতরে কি পরিমাণ চার্জ ট্রাপ হয়ে আছে তার একটা ওভারঅল ফিনোমেনা বা ক্যালকুলেশন আমি দেখতে যাচ্ছি। এটা একটু সবাই হাতে হাতে ড্র করে ফেলো।
ওকে, এটা তো ছিল দেখতে অনেকটা এমনই ছিল, আমাদেরটা যদি অনেকটা শার্প আছে, আপনি চাইলে শার্প ওয়ার্ক করে না করতে পারেন। এখন মোট কথা হচ্ছে এই রিজিয়নটাতে কি পরিমাণ চার্জ আছে তার একটা ক্যালকুলেশন আমি দিতে যাচ্ছি। এই রিজিয়নটা TA টোটালটাতে কি পরিমাণ চার্জ আছে, কিউ আর। সো টোটাল চার্জ ধরে নিলাম হচ্ছে আমার কিউ আর আছে, কিউ আর পরিমাণ চার্জ এখানে ছিল। এখানে ক্যালকুলেশনটা করা আছে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু জাস্ট ধারণা দিয়ে দেবো কীভাবে ক্যালকুলেশনটা করছি। অ্যাকচুয়ালি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীরকম হয়, আয়তক্ষেত্র বলছে একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল, একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত? একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হলো ভূমি হচ্ছে হ্যাঁ, আপনি ভূমি হচ্ছে না। তো আমি যদি চিন্তা করি এটা একটা ট্রায়াঙ্গেলের মতো, এটা 100% অ্যাকুরেট না, বাট তারপরে আমার কাজ চলার মতো অ্যাকুরেসি এর আছে, মানে আমার এতে খুব বেশি সমস্যা হবে না, হয়তো একটু 19-20 হবে। আমি এটাকে একটা ট্রায়াঙ্গেল ধরে হিসাব করব, আমি এটাকে ট্রায়াঙ্গেল ধরে একটা হিসাব করতে যাচ্ছি যে এতে এরিয়া কি পরিমাণ আছে। আমি যদি ট্রায়াঙ্গেল ধরে হিসাব না করি আমার কমপ্লেক্সিটি আরো বাড়বে, সেক্ষেত্রে একটা ট্রায়াঙ্গেল আঁকাইতে হবে, তারপরে যে পার্টটুকু বাদ যাবে সেই পার্টটুকু আলাদা আলাদা করে ছোট ছোট করে ক্যালকুলেট করতে হবে, আর আমি একটা অ্যাপ্রক্স ভ্যালু ধরে নিই। অ্যাপ্রক্স ভ্যালু আমি বের করতে যাচ্ছি। ওকে, সো এইটা যদি চিন্তা করি একটা ট্রায়াঙ্গেলের মতো যদি চিন্তা করি এখান থেকে এইরকম, তাহলে এই ট্রায়াঙ্গেলের ভূমি কত? স্যার TR টি আর, সো হাফ ইনটু টি আর আর, আর ম্যাক্সিমাম ভ্যালু কত বা উচ্চতা কত? IR আই আর, সো ইনটু আই আর। সো আমি যদি ম্যাক্সিমাম কারেন্টের মান জানি এবং টি আর আর এর মান জানি, তাহলে চার্জের কত পরিমাণ ট্রাপ হয়ে আছে সেটা বের করতে হবে। আজকে যে এক্সপেরিমেন্টটা আমরা করেছি সেখান থেকে কি আর বের করা সম্ভব না? খুবই সম্ভব, খুবই ইজিলি বের করতে পারতাম, কারণ আই আর আমি বের করেছি, আই আর আমি বের করেছি, টি আর আরও আমি বের করেছি, এখান থেকে আমি কিউ আর বের করতে পারি। ওকে, এটার একটা জেনারেল ইকুয়েশন আমি দাঁড় করাতে যাচ্ছি। ওকে, তার জন্য সে আরেকটা জিনিস করছে, এইটার স্লোপ কত? tan থিটা, tan থিটা বা di বাই dt। এখানে দেখো আই তো চেঞ্জ, এখানে স্লোপ হচ্ছে di বাই dt। সো টাইমের সাথে ডিফারেন্সিয়েট করলে যে কনস্ট্যান্টটা পাবো সেটা হচ্ছে স্লোপ। সো di বাই dt, di বাই dt, di বাই dt সমান কি? যদি এই পর্যন্ত চিন্তা করি, এইখানটা যদি tan থিটা নিতাম di বাই dt, তাহলে স্যার লম্বাই tan থিটা আমি স্লোপ নির্ণয় করতে, সো লম্ব বাই লম্ব, সো আই আর এম ডিভাইডেড ভূমি কত এবার? TA টি এ। এবার কিন্তু আমি ইসের জন্য স্লোপের জন্য ক্যালকুলেশন করতেছি, টি এ। সো এইখান থেকে আই আর এম এর একটা ভ্যালু তুমি বের করতে পারো, আই আর এম সমান কত। আমি শুধু আই আর এম এর ক্যালকুলেশনটা দেখাবো, বলতে সবগুলো ভ্যালু বের করে নিয়ে আসি, 2QR ডিভাইডেড বাই টি আর, ঠিক আছে। সো এখান থেকে যদি আই আর এম এগেইন বের করি, আই আর এম সমান টি এ টি আই বাই ডিটি। সো ওখানে একটা ইকুয়েশন পেয়েছি, এখানে একটা ইকুয়েশন পেয়েছি। ওকে, আমার মূল টার্গেট হচ্ছে টি আর আর খুঁজে বের করা, কিভাবে টি আর আর বের করা যায়, মানে ক্যালকুলেশন ইসের মাধ্যমে, ইকুয়েশনের মাধ্যমে, সেটা হচ্ছে মেইন টার্গেট আমার। ওকে, এখন আই আর এম আর এই আই আর এম দুটোই সমান লেখা যায়। তার আগে একটা জিনিস আমি দেখবো, দুটো ইকুয়েশনের মধ্যে টি এ এবং টি আর আর আছে। ওকে, যদি দেখো টি আর আর সমান কি, টি আর আর সমান টি এ প্লাস টিভি, তাই তো। সো টিভি ছিল হচ্ছে বডি থেকে কি পরিমাণ চার্জ রিমুভ হচ্ছে তার সময়টা, তাই না। আমি যদি বলি বডি থেকে রিমুভ হতে কোনো সময়ই লাগে না, টি আর আর সমান টি এ লেখা যায়, সেই কন্ডিশনকে বলা হয় সিনাপি রিকভারি টাইম, SNAPQR, সিনাপি রিকভারি টাইম। সো TRR equal to TA, TB equal to 0 for snappy recovery time, মানে ফাস্ট, সব থেকে যে ফাস্ট হতে পারবে
সে t ইকুয়াল টু 0 হতে পারবে, সব থেকে ফার্স্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে এই ইকুয়েশনটা একটু চেঞ্জ করা যায়, I r m ইকুয়াল টু t r r di বাই, ওকে। সো এই 1 নাম্বার ইকুয়েশন আর এই 2 নাম্বার ইকুয়েশন এই দুটোকে সমান দেখা যায়। যদি লিখি তাহলে 2qr divided by trr equal to trr divided by di by dt. Okay? So trr square equal to 2qr divided by di by, so trr equal to 2qr di by dt all over r. বুঝলেন? সো এটাই হচ্ছে TRR এর হচ্ছে একদম ইউনিফর্ম ইকুয়েশন। আমার ম্যাথমেটিক্স করতে এই জিনিসটা কাজে লাগে। ওকে, এই ইকুয়েশনটা একটু মুখস্থ রাখতে হবে। এই TRR থেকে আমি কি আরো কিউ আরো বের করতে পারবো, TRR থেকে কিউ আরো বের করতে পারবো। সেক্ষেত্রে আমার কি আসবে, IRL দেখো, তাহলে এটা বের হয়েছে কিসের ভ্যালু, এই যে চোখে পড়তেছে না, এটা এর পর্দাটা ছোট হতে একটু ঝামেলা হয়েছে, ভালো মতো কোনো জিনিস চোখে ধরতেছে না, আমি করেছি, আমি চোখে দেখতেছি না এখানে। আচ্ছা, এটা দেখো TRR সমান 2QR ডিভাইডেড DI বাই DT। ওকে, এখান থেকে IRM এর একটা ভ্যালু বের করা যায়। IRM কোথায় ছিল, IRM এখানেই ছিল। এখান থেকে যদি আমি ভ্যালুটা বসিয়ে দেই তাহলে ইকুয়েশনটা একটু সামান্য একটু চেঞ্জ হয়। IRM সমান হয়ে যাবে, IRM সমান হয়ে যাবে 2QR di by dt all over half, এরকমই মনে হয় দেখো 2q, হ্যাঁ এক্স্যাক্টলি। এই ভ্যালুটা যদি এই ইকুয়েশনে বসিয়ে দেই তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে। সো TRR এবং IRM এই দুইটা ইকুয়েশন তোমার একটু মুখস্থ রাখতে হবে। সো এটা হচ্ছে রিভার্স রিকভারি টাইমের জন্য ম্যাক্সিমাম যে পরিমাণ কারেন্ট আছে, স্যার হ্যাঁ এটা স্যার বুঝুন না, IRM আসলে কিভাবে নিচে পড়া আচ্ছা, এটা আনার জন্য যে কাজটা করেছি আমি TRR তো বের করেছি, TRR টা ওইখানে বসিয়ে দাও, TRR এর মান TRR এর মানটা ওইখানে বসিয়ে দিই, একটু বসে আমি টোটালি করার চেষ্টা করি। সো IRM ইকুয়াল টু হবে 2QR DI by dt ওইখানে বসাই না, এখানে বসে ওইখানে বসে আমার ওইটাতে স্যার ওইটাতে বসে বসলে একবারে তাড়াতাড়ি আসবে। এক নং IRM সমান 2QR divided by 2QR di by dt বলা হচ্ছে। এটাকে যদি উপরে নিয়ে যাই উল্টায় দিই, এখন এখানে 1 আছে কিন্তু এখানে কিন্তু 1 আছে, তাই না? ওটা তো নিচে করো দেখি একটু খাটো, আসে কিনা অ্যাকচুয়ালি দেখো, আসল কথা। একজন বের করো আসে কিনা ইকুয়েশনটা। এটা যদি হোল একদম উপরে তুলে দেই তাহলে মাইনাস হবে, তাই না? আসছে, এর উপর করা আছে।
স্যার তাহলে ঠিক আছে হুম 2QR 2QR di/dt হোল টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে না? ওই জিনিসটা আসার কথা, যেভাবে কোলের উপর উঠে নিয়ে গেলে মাইনাস হাফ দিয়ে গুণ করে যোগ করে দিলে পাওয়ারে যোগ করে দিলে ওটা হাফ হয়ে যাবে, 1 মাইনাস হাফ তাহলে হাফই থাকবে। আমার আসছে ওকে, সো আই আর এন সমান 2QR di/dt এই দুটো ইকুয়েশন একসাথে মনে রাখাই কঠিন ব্যাপার। সি আর এটা একদম মনে রাখার বিষয় যে di/dt নিচে ভাগ হয়ে যাবে আর ওটার ক্ষেত্রে di/dt উপরে গুণ হয়ে বড় করে দিন দুটো থাকে দুইটারই পাওয়ার সো এই ইকুয়েশন যেটা দরকার হচ্ছে আমার পাওয়ার ডায়োডের ক্ষেত্রে রিকভারি টাইম এবং রিকভারি চার্জ এবং রিকভারি কারেন্ট ক্যালকুলেশনের জন্য এই দুইটার ইকুয়েশন দিয়ে আমি সবকিছু ক্যালকুলেশন করতে হবে। তার জন্য ওরা একটা ম্যাথমেটিক্স দিয়েছে, এখানে দেখো বলছে রিভার্স রিকভারি টাইম অফ এ ডায়োড ইজ TRR = 3 মাইক্রোসেকেন্ড। বলছে 3 মাইক্রোসেকেন্ড, আমরা তো মাইক্রোসেকেন্ড রেঞ্জেই দেখতে পাচ্ছি না এগুলো নাকি, ন্যানোসেকেন্ডেও দেখেছি কিন্তু মাইক্রোসেকেন্ড এবং ন্যানোসেকেন্ড এর নিচে আসা খুব কঠিন ব্যাপার। সো এত মাইক্রোসেকেন্ড এন্ড দ্য রেট অফ ফল অফ দ্য ডায়োড কারেন্ট ইজ di/dt দিয়ে দিছে, tan থিটার মানটা দিয়ে দিছে di/dt 30 অ্যাম্পিয়ার বাই মাইক্রোসেকেন্ড, প্রতি মাইক্রোসেকেন্ডে 30 অ্যাম্পিয়ার করে দিচ্ছে। বলছে ক্যালকুলেট দ্য চার্জ স্টোর, কি পরিমাণ চার্জ স্টোর অবস্থায় আছে আর পিক রিভার্স কারেন্ট IR। সো তোমার সূত্র জানা আছে, তোমার QRR বের করছে কিভাবে, QRR বের করছে এই ইকুয়েশনটি, এই ইকুয়েশন দিয়ে QRR বের করছে। আমি কি কি জানি, di/dt জানি, হ্যাঁ di/dt জানি, TRR TRR মান জানি জানি, ক্যালকুলেট করা কত হয়, এই ডেটাগুলো দিয়ে ক্যালকুলেট করা কত হয়। তোমরা এখানে কিন্তু একটা জিনিস মিসলিড হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে টাইমের ইউনিটটা, হ্যাঁ টাইমের ইউনিটটা কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। সো এখান থেকে যদি আমি QR বের করতে চাই, চার্জ বের করতে চাই, তাহলে এখানে আসবে 2QR টু দি পাওয়ার হাফ। স্যার এখানে 30 মাইক্রোসেকেন্ড যেটা নিছে এটা মাইক্রোসেকেন্ডে রাখতে হবে। মানে সেকেন্ডে নিয়ে আসলে তাহলে সুবিধা হবে। না স্যার আমার পরে তো মাইক্রোতে আছে, মাইক্রো চেঞ্জ দরকার নেই। এখান থেকে হাফ হাফ না, হাফ হাফ করা যাবে না, এখান থেকে যদি টোটাল করি তাহলে এখানে কত আসবে, এটা মাথায় 2QR স্যার ও দুই পাশে স্কোয়ার মেরে দিচ্ছে স্কয়ার মেরে দিছে, স্কোয়ার দিয়ে দিলে স্যার তাহলে TRR এর উপর স্কোয়ার এসে তারপর স্কয়ার হয়ে যাবে 2QR TRR স্কয়ার হয়ে যাবে দিয়ে এখানে QR সমান হচ্ছে হাফ TRR স্কয়ার di/dt। এরকমই তো, যে ওইটা তোমাকে একটু বানাই নিতে হবে, ওই রুলস দুইটা থেকে মানে একদম এক্স্যাক্টলি ইউজ করা যাবে এরকম, এরকম করে হাফ TRR স্কয়ার হাফের জায়গাতে আমরা তো রুট নিলেও তো পারবো। হ্যাঁ তুমি যেটা করতে পারো সেটা সমস্যা নেই। সো আমার TRR মান দেয়া আছে, di/dt মান দেয়া আছে। সো হাফ ইনটু TRR মান কত, 3 মাইক্রোসেকেন্ড। সো 3 মাইক্রোসেকেন্ড আর এখানে এসে কত মাইক্রোসেকেন্ডে আছে, সো 30 অ্যাম্পিয়ার পার মাইক্রোসেকেন্ড, এখানে মাইক্রোসেকেন্ড স্কয়ার সেকেন্ড। ওকে, সো হাফ into 90 microsecond ampere এগুলো আসতো 45 microsecond। কিন্তু স্যার আমাদের তো আসছে হলো 9 এটা মাইক্রোসেকেন্ড স্কয়ার, আচ্ছা স্কয়ার সেকেন্ড, ও আচ্ছা স্কয়ার সেকেন্ড, এখানে তো 9 হয়ে যায়, এটা যদি 9 হয়ে যায় তাহলে 4.5 হয়ে যাবে, এটা 4.5 into 30 কত হয় জানো, 4.5 into 30 4.5 into 30 কত হয়, তাহলে 3 4 12 125 135 135 সো 135 মাইক্রো এরকম টুকটাক জিনিস থাকতে পারে। আবার বের করতে বলছে পিক রিভার্স কারেন্ট, তার জন্য পিক রিভার্স কারেন্টের IR যেটা আছে বা IRM যেটা বলছি ওই একই রুলস অ্যাপ্লাই করে এটা তোমাকে বের করতে হবে।
যে কি পয়েন্ট ম্যাক্সিমাম কারেন্ট আসতে পারে, এটা হচ্ছে 90 অ্যাম্পিয়ার। মোটামুটি কিন্তু আমাদের এই সেটা এরকমই দেখাচ্ছিল। স্যার এটা যেমন মাইক্রো সেকেন্ড ছিল টিআরআর, এর তো স্যার আমরা সেকেন্ডে নিচ্ছি। এটা সেকেন্ডে নিতে হবে বা এরকম কোনো ইস্যু না, তুমি যদি সবগুলো ইউনিট সমান রাখতে পারো তাহলে হয়েছে কাজ। স্যার আমার তো মাইক্রোতেই দেওয়া আছে, আমি মাইক্রো সেকেন্ডে দেওয়া আছে, হ্যাঁ। যদি সেকেন্ডে দেওয়া থাকে সেক্ষেত্রে সবগুলো একই ধরনের ইউনিট আনবা, মানে ইউনিট যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে রেজাল্ট মিসম্যাচ হয়ে যাবে। সবগুলো ইউনিট সেমে রাখা। ওকে, এটা গেল নরমাল রিকভারি টাইমের ক্যালকুলেশন এবং কি পরিমাণ রিভার্স রিকভারি কারেন্ট হতে পারে তার একটা ক্যালকুলেশন। এই ধরনের ক্যালকুলেশন একটু দেখো, বইয়ে অনেকগুলো আছে, তোমাদের বইগুলো দেওয়া হয়নি। হ্যাঁ, এম রশিদের একটা বই আছে, হ্যাঁ আমি আজকে গ্রুপে দিয়ে দিব, ওই বইটা একটু ফলো করো, ওখান থেকে হুবহু সব কিছু জিনিসই পড়ানো হয়। এখন এই রিভার্স রিকভারি টাইম যে সমস্ত ডায়োডের ক্ষেত্রে কম বেশি হয় সে সমস্ত ডায়োডের ক্ষেত্রে সুইচিং ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে থাকে। হ্যাঁ, সো এই ধরনের একটা ডায়োড আছে, সেটা হলো সিলিকন কার্বাইড ডায়োড। এই সিলিকন কার্বাইড ডায়োডের ক্ষেত্রে এই রিভার্স রিকভারি টাইমটা খুবই কম, অনেক ফাস্ট হয়, রিকভারিটা অনেক ফাস্ট হয়। সো সিলিকন কার্বাইড ডায়োডগুলো নর্মালি অনেক হাই ফ্রিকোয়েন্সিতে অপারেট করানো যায় এবং টেম্পারেচারের সাথে এর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের খুব বেশি কোনো পরিবর্তন হয় না। এই গ্রাফ দিয়ে সেটাই বোঝানো হচ্ছে। এটা হচ্ছে একটা নর্মাল সিলিকন ডায়োড। নর্মাল সিলিকন ডায়োড দেখো রিভার্সে কিন্তু হিউজ পরিমাণে একটা কারেন্ট দিয়েছে এবং টাইমটাও কিন্তু বেশ সময় নিচ্ছে, অনেক সময় নিচ্ছে রিকভার করতে, অনেক সময়। সেই তুলনায় সিলিকন কার্বাইড দেখো খুবই সামান্য, এটা কিন্তু অ্যাম্পলিফাই করে দেখানো, একেতে অ্যাম্পলিফাই করে দিয়ে দেখিয়েছি, তারপরে কিন্তু খুবই কম। সো এটাকে স্ন্যাপি রিকভারি ডায়োড বলা যেতে পারে, অনেক ফাস্ট রিকভারি ডায়োডের ভিতরে সিলিকন কার্বাইড ডায়োডগুলো নর্মালি অনেক বেশি ব্যবহৃত হয়। ওকে, এখন আসি ডায়োডের প্যারালাল এবং অ্যাপ্লিকেশনগুলো। পাওয়ার ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল, পাওয়ার ডায়োডের রিভার্স রিকভারি ক্যালকুলেশন, এই জিনিসগুলো হচ্ছে এর বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল এবং ক্যালকুলেশনের ভিতরে পড়ে। এখন এই ডায়োডগুলো ব্যবহার করা কোথায় এবং কীভাবে ব্যবহার করে তার একটা নমুনা একটু দেখানো যাবে। সো ডায়োডের ব্যবহার নর্মালি দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সিরিজে হতে পারে, একটা হচ্ছে প্যারালালে হতে পারে, সার্কিটে। মানে আমি যেভাবে ইউজ করি সিরিজ অথবা প্যারালাল হতে পারে। এখন সিরিজ বা প্যারালাল হলে এর ক্যারেক্টারিস্টিক্সের কী পরিবর্তন হয় বা সেক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে হবে, যখনই ব্যবহার করবো তার একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে, সেই অ্যারেঞ্জমেন্ট ছাড়া এটাকে ব্যবহার করা যাবে না। নর্মালি একটা সিরিজ কানেকশন দিতে এমন হয়ে থাকে, সিরিজ কানেকশন দিতে এমন হয়ে থাকে আমি কেন ডায়োড সিরিজ ইউজ করবো? তোমার কোনো আইডিয়া আছে আমি ডায়োড কেন সিরিজ ইউজ করবো? যদি স্যার আমার নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ লাগে আমি ডায়োডে রোধ করবো। হ্যাঁ, এবার একটু ভালো পেয়ে গেছে যে ধরো আমার একটা ডায়োড হচ্ছে 5 কিলো ভোল্ট পর্যন্ত ব্লক করতে পারে। এখন যদি মনে হয় আমি 10 কিলো ভোল্ট পর্যন্ত ব্লক করবো, তাহলে একটা ডায়োড দিয়ে হবে না, তখন দুইটা ডায়োড দেবো। বা আমি 10 ভোল্ট ব্লক করবো, তখন পাশে দুইটা দিই, না হলে তো এটা ব্লক করা সম্ভব না। এই জন্য নর্মালি হচ্ছে আমি ডায়োডের সিরিয়াল বাড়াইতে পারি। ডায়োড যত বাড়াবো তত বেশি আমার রিভার্স ব্রেকডাউন ভোল্টেজটা তত বাড়বে। সো 5 কিলো ভোল্টের 5টা লাগালে 25 কিলো ভোল্ট পর্যন্ত সে দিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই কারণে হচ্ছে ডায়োডগুলো আমি ব্যবহার করি। ওকে, এই ছবিটা কি পরিষ্কার দেখা যায়? জি স্যার। ওদের একটু সমস্যা সেটা একটা সোয়ার মধ্যে আছে। তো তাহলে ডায়োডকে আমি যে কাজটা করতেছি এখন সিরিজে ব্যবহার করতেছি। ডায়োড যখন সিরিজে ব্যবহার করব তখন কিছু ঝামেলা আছে। ঝামেলাটা কেন? তার গ্রাফ দেখে বুঝতে হবে। আমার ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ ফরওয়ার্ডে একটা মোটামুটি কাছাকাছি ভোল্টেজ ড্রপ করবে, সেটা 1 ভোল্ট 2 ভোল্ট, এটা এত বেশি ভোল্টেজ না যেটা আমার ঝামেলা তৈরি করতে পারে। কিন্তু রিভার্সে এসে সে অনেক বেশি বড় ভোল্টেজ ড্রপ করবে, সেক্ষেত্রে একটু মিসম্যাচ হয়ে গেলে কিন্তু ডায়োডটা যে কোনো একটা ডায়োড করে নষ্ট হয়ে যাবে। সে কীভাবে নষ্ট হয় সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করবো আমরা। ওকে, এদিক দিয়ে হয়তো তার ফরওয়ার্ড কোনো ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা আমি দেখবো না। সেটা হচ্ছে আইডি, সো ডায়োডটা এটা কিন্তু ফরওয়ার্ড, এদিকেই ফরওয়ার্ড কারেন্ট আসে,
এদিকে ফরওয়ার্ড কারেন্ট আসে আর এদিক দিয়ে হচ্ছে আইএস রিভার্স কারেন্ট যায়। ওকে, সো ডায়োড যখন রিভার্স বায়াস হলো তখন রিভার্স কারেন্টগুলো এদিক দিয়ে যাবে। ওকে, রিভার্স কারেন্ট হচ্ছে এইখানে আছে আইএস, রিভার্স কারেন্ট এখানে আছে। তো ডায়োড যেহেতু সিরিজ কানেকশন, এখানে কয়টা কারেন্ট থাকতে পারে? কারেন্ট একটাই স্যার। সিরিজ কানেকশনে কারেন্ট একটাই থাকবে। সো ভোল্টেজ তো উপরে নিয়ে কারেন্ট এখানে একটা ধরলাম, এই পর্যন্ত কারেন্ট একটা রিভার্স কারেন্ট আসছে। সো এখানে রিভার্স কারেন্ট ঠিক আছে, রিভার্স কারেন্ট যেহেতু একটা, এটা হচ্ছে আইএস সামথিং 0, এই রিভার্স কারেন্টটা আসছে ডায়োডের সিরিজ সার্কিটের মধ্যে যাচ্ছে, যাওয়ার ফলে এটা যদি ডি অন আর এটা যদি D2 হয়, তাহলে দেখো D1 এর এগেইনস্টে হয়তো VD1 ড্রপ হয়েছে, D2 এর এগেইনস্টে VD2 ড্রপ হয়েছে। কেন? কারণ তার নির্দিষ্ট লেভেলের আইএস কারেন্টটা দিতে হচ্ছে, আর প্রতিটা ডায়োড কোনোদিনও ইউনিক তৈরি করা সম্ভব না। একটা ডায়োড কোনোদিনও ইউনিক তৈরি করা সম্ভব না। আমি বলছি কি 5% পর্যন্ত ভেরিয়েশন হতে পারে। তার রিভার্স স্যাচুরেশন কারেন্ট এর আইএস এর জন্য যে পরিমাণ ভোল্টেজ লাগবে, এর আইএস এর জন্য হয়তো ভিন্ন ভোল্টেজ লাগে সেই পরিমাণ কারেন্টের জন্য, কারণ এটা একদম ইউনিক না, একদম সেম টু সেম কোনোদিন তৈরি করা যায় না। যেহেতু সেম টু সেম তৈরি করা যায় না, এই একই ধরনের রিভার্স কারেন্টের জন্য হয়তো ডায়োডের ভিন্ন ভিন্ন ভোল্টেজের প্রয়োজন হয়। এই গ্রাফ তাই বলতেছে না যে একটা কারেন্টের জন্য এই ডায়োডটাকে VD1 এ অপারেট করতে হচ্ছে, এই ডায়োডটার জন্য VD2 তে অপারেট করতে হচ্ছে। ওকে, কিন্তু আমরা আশা করেছিলাম যে এই ডায়োডটা হয়তো আমার এটা 5 কিলো ভোল্ট পর্যন্ত নিতে পারবে, এটা 5 কিলো ভোল্ট পর্যন্ত নিতে পারবে, টোটাল সাপ্লাই যদি 10 কিলো ভোল্ট হয় তাহলে এটা দুইটা ডায়োডই সার্ভাইভ করবে। আমি ধরে নিয়েছি 5 5 10 5 5 10, কিন্তু এর ক্ষেত্রে এসে দেখো এই ডায়োডটাতে VD1 একটু কম। আমি ধরলাম এটা হচ্ছে 5 কিলো না হয়ে 4.5 হয়েছে, 4.5 হয়েছে, তাহলে 4.5 যদি হয় আর বাকি কতটুকু থাকে? 5.5 5.5 ওটাতে তাহলে 10 হলো। এর রেঞ্জ কত ছিল? 5 কিলো ভোল্ট, কিন্তু ও কিন্তু এখন 5.5 কিলো ভোল্ট চলে গেছে। তাহলে ডায়োডটা কি হয়ে যাবে? পুরো নষ্ট হয়ে যাবে। সো ডায়োডকে যদি সিরিজ কানেকশন করো এক ধরনের রিভার্স কারেন্ট অপারেট করার জন্য সে ভিন্ন ভিন্ন ভোল্টেজ ড্রপ করে। আমি যে বলছি এখানে একই ভোল্টেজ, এখানে একই ভোল্টেজ, নো, সেটা কোনো কিছু করবে না, কারণ এখানে যে রিভার্স কারেন্ট, এই কারেন্টটা সেম। যেহেতু কারেন্টটা সেম, প্রতিটা ডায়োডের এগেইনস্টে ভোল্টেজ ড্রপ ভিন্ন ভিন্ন হচ্ছে। সো এভাবে যদি কোনো আমি ডায়োড ইউজ করি, ডায়োডগুলো পুরো নষ্ট হয়ে যাবে। বিশেষ করে রিভার্স ভোল্টেজের জন্য, আমি ফরওয়ার্ড ভোল্টেজের জন্য বলছি না, ফরওয়ার্ড ভোল্টেজটা আপনি কি বলবেন? রিভার্স যত বেশি ভোল্টেজের কাজ করবো তখন ডায়োডগুলো নষ্ট হওয়ার প্রবণতা তত বেশি থাকে। এটা সমস্যা। এই সমস্যা দূর করার জন্য কি করা যেতে পারে? এটা সমস্যা কোথায়? এই সমস্যাটা দূর করার জন্য ওরা যে কাজটা করছে, প্যারালাল কানেকশন দিচ্ছে ডায়োডগুলোকে, হইতে পারে একটা প্যারালাল পথ তৈরি করছে। এক্স্যাক্ট। সো ওই একই জিনিস এখানে দেখানো হয়েছে। সো আমি যে এরা যে কাজটা করেছে, এখন প্যারালালি একটা করে রেজিস্টার যুক্ত করে দিব প্রতিটা ডায়োডের এগেইনস্টে, প্রতিটা ডায়োডের এগেইনস্টে স্টেডি স্টেট কন্ডিশনের জন্য, এটা অনলি ফর অ্যাপ্লিকেবল স্টেডি স্টেট কন্ডিশনের জন্য। স্যার আমরা হইতেছে স্যার এই কাজটা করতেছি শুধু রিভার্স বায়াসের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক ইনভার্স ভোল্টেজের জন্য, ফরওয়ার্ড ভোল্টেজের জন্য, কারণ ব্লক করব তো রিভার্স ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজকে ব্লক করব না, করব ফরওয়ার্ড ভোল্টেজ ব্লক করব না। সো ওরা যে কাজটা করছে, এখন একটা ভোল্টেজ ডিভাইডার বা ব্যালেন্সিং রেজিস্টার বসিয়ে দিয়েছে। এই রেজিস্টার বসানোর জন্য কি হয়েছে, এই রেজিস্টার এবং এই রেজিস্টার ভ্যালু যদি সমান হয়, ভোল্টেজটা অবভিয়াসলি সেম হতে হবে, আলাদা ভোল্টেজ দেওয়ার সুযোগ নেই। ওর ভিতরে ডায়োডের ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু এই দুইটা রেজিস্টার যদি আমি সমান ম্যাচ করে বসাইতে পারি, বা একটু ম্যাচ একটু ওদিক ওদিক হলে আমার কোনো আপত্তি নেই, আমার যদি লিমিটের ভিতরে থাকে। তো এটা এমনভাবে সেট করবো যাতে এর ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপটা এক্সিড করে না দেয়, এক্সিড করতে না দেয়। সেক্ষেত্রে ঘটনাটা কি করছে, এই ওয়ার্কিং রিসিভার তখন এইখানটায় মোট কারেন্ট আইএস ছিল, কোনো সমস্যা নেই, আইএসই থাকবে, মোট কারেন্ট এখানে আইএসই যাবে, এখানে যে ঢুকবে সেটা হয়তো IS2, এখানে হচ্ছে IR2, এখানে যোগ করে এসে আবার সমান হয়ে যায়। এইখান দিয়ে যায় হচ্ছে IS1, এখান দিয়ে যায় হচ্ছে IR,
তাহলে ওর যতটুকু দরকার সেটা ওর যতটুকু হলে যে ভোল্টেজটা যতটুকু দরকার ওইটুকু সে নিবে, আর এক্সট্রাটুকু বাইপাস পথ, এক্সট্রাটুকু বাইপাস পথ দিয়ে দেবে। ওকে, সো এইখানটা থেকে কারেন্টের একটা ইকুয়েশন দেখা যায়। এটা ব্যালেন্স করার জন্য কি ধরনের সিস্টেম হওয়া উচিত তার ইকুয়েশন দেখানো যেতে পারে, যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কত হলে এই সিস্টেমটা ব্যালেন্স করবে। ওকে, তার জন্য দেখো এই কারেন্টের ইকুয়েশন বা এই কারেন্টের এই কারেন্ট তো সেম, হ্যাঁ স্যার। তার মানে এই দুইটা IR2 প্লাস IS2 এইটার যোগফল আর এইটার যোগফল সমান হবে। সো IS2 প্লাস IR2 ইকুয়াল টু IS1 প্লাস IR2। ঠিক আছে, সো এখানে ভোল্টেজ ড্রপ যদি VR1 হয়, এখানে ভোল্টেজ ড্রপ যদি VR2 হয়, তাহলে VR2 ডিভাইডেড বাই R2, তাই না? সো IS2 ইকুয়াল টু VR2 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু IS1 ইকুয়াল টু VR1 ডিভাইডেড বাই R2। এইটা হচ্ছে ব্যালেন্স করার জন্য মেইন ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে আমি বলতে পারবো যে কত রেজিস্ট্যান্স আমি সিলেক্ট করব কত ভোল্টের জন্য। ওকে, করা যাবে, সেটা একটু পরে দেখতে পাবো। সো আমার ডায়োডের ক্ষেত্রে সিরিজ কানেকশন দিতে গেলে এটা ঝামেলা আছে, যার জন্য সিরিজ কানেকশনের পাশাপাশি একটা প্যারালাল রেজিস্ট্যান্সের ব্রাঞ্চ দিয়ে দিই, যাতে করে ডায়োডটা মানে ওভার ভোল্টেজ ওর এগেনস্টে না চলে আসে। ওভার ভোল্টেজ আসলে তো ডায়োড পুড়ে যেতে পারে। এটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনে, যখন সুইচটা কন্টিনিউয়াসলি অন আছে সেই কন্ডিশনের ক্ষেত্রে এটা স্যাটিসফাই করে, মানে অন হয়ে আসে তো অন হয়ে আসে, এখানে কোনো সুইচিং হচ্ছে না, মানে পালস একবার দিচ্ছি একবার বন্ধ দিচ্ছি এরকম কোনো কন্ডিশন হচ্ছে না। অন ছিল যত সময় কন্টিনিউয়াসলি অনই আছে, সেই কন্ডিশনটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশন। স্টেডি স্টেট কন্ডিশনের জন্য এই কাজটা করলে ফুলফিল হবে আমার, আমি যে ক্যালকুলেশনটা করতে যাচ্ছি ডায়োডটাকে যে বাঁচাইতে যাচ্ছি যে পারপাসে, ডায়োডটা বাঁচবে। কিন্তু যদি কোনো কারণে সুইচিং এর কোনো কন্ডিশন আসে, আমি যেখানে ব্যবহার করতেছি বারবার সুইচিং হচ্ছে, সেক্ষেত্রে এই অ্যারেঞ্জমেন্টটা একটু পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন আনতে হয়? ক্যাপাসিটর লাগাবো স্যার। এক্স্যাক্টলি, এই অ্যারেঞ্জমেন্টটা তখন সাজাতে হবে। সো রেজিস্টার তো থাকবে, তার সাথে ট্রানজিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ ভোল্টেজটা তো ওভার ভোল্টেজ না হয়ে যায়, সেটাকে মিনিমাইজ করার জন্য একটা করে ক্যাপাসিটর লাগায়, তার সাথে রেজিস্টার লাগায়। এই রেজিস্টারটা হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে। ওকে, যদি রেজিস্টার না লাগায় তাহলে কিন্তু হবে না, রেজিস্টার সাথে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিই। এটা হচ্ছে সুইচিং এর সময় যে ট্রানজিয়েন্ট ইফেক্টটা আসে সেটাকে নালিফাই করে, আর এটা হচ্ছে একবারে সুইচ অন হয়ে গেলে যে ইফেক্টটা আসে এটা নালিফাই করে। বুঝতে পারলাম? সো এই দুইটা কন্ডিশনের জন্য এই ডায়োডটা এভাবে ইউজ করা যেতে পারে। ওকে, এখন আসি একটা প্রবলেমে। এই ধরনের প্রবলেম তুমি প্র্যাকটিক্যালি পেতে পারো, তুমি যদি ডায়োড ব্যবহার করো তাহলে এই ধরনের প্রবলেম ডেটা শিট থেকে তুমি প্রথমে নেবে। এরা কি বলছে, টু ডায়োডস আর কানেক্টেড ইন সিরিজ, বলছে দুটো ডায়োড সিরিজে আছে, টু শেয়ার এর টোটাল ডিসি রিভার্স ভোল্টেজ হচ্ছে 5 কিলোভোল্ট। 5 কিলোভোল্ট পর্যন্ত আমি এখানে সহ্য করাইতে চাচ্ছি, তাহলে বলছে যে দা রিভার্স লিকেট কারেন্ট হচ্ছে কত, 30 মিলিঅ্যাম্পস আর হচ্ছে 35 মিলিঅ্যাম্পস। আমার দেয়া আছে IS1 IS2 এবং টোটাল রিভার্স ভোল্টেজ দেয়া আছে। সেখান থেকে সে ক্যালকুলেট করতে বলছে যদি রেজিস্টারের মানগুলো সমান সমান হয়। কি বলছে, যদি রেজিস্টারের মান সমান সমান হয় তাহলে ডায়োডের ভোল্টেজ ড্রপ কত আছে ক্যালকুলেট করো। যদি এই দুটো রেজিস্টারের মান সমান সমান হয়, মানে এই R2 এবং এই R1 এর মান কত হয়, মানে যদি সমান সমান হয় তাহলে ভোল্টেজ V1 এবং V2 কত হয় সেটা তুমি বের করো। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, সে কিভাবে বের করছে সেই জিনিসটা দেখি। তোমরা আগে দেখি ওই একই ইকুয়েশন, যে ইকুয়েশন আমরা করেছি ওই ইকুয়েশনটা সে করছে। ঠিক আছে, ইকুয়েশনটা করার পরে VD1 এর মান বের করেছে 2750 ভোল্ট। ওকে, 2750 ভোল্ট যদি VD1 হয়, VD2 কত হবে, ওই 2300 সামথিং বা 2200 সামথিং। VD2 কত হচ্ছে এখানে, এটা থেকে বাদ দিলে যা থাকবে সেটাই হয়ে গেল। স্যার এখানে VD1 বের করেছি, টোটাল তো আমার 5000। হ্যাঁ মানে এটা যেটা পাবো মাইনাস এটা থেকে মাইনাস করে দিলে বাকিটা পেয়ে যাবে।
সো মোটামুটি একটা 2700, একটা হচ্ছে 2300 বা 2250 50 সো এটাতে ওর রেটিং এর কোনো সমস্যা হবে না। আমি যদি দেখি এই রেটিংটা বেশি হয়ে যাচ্ছে, এই রেটিংটা বেশি হয়ে যাচ্ছে, আমার রেজিস্ট্যান্স 100 কিলো ওহম দিলে হচ্ছে না, তখন রেজিস্ট্যান্সের মান আমার বাড়াইতে হতে পারে। আরেকটা জিনিস, রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমি বেশি কারেন্ট পাস করাবো না, তাতে আমার এফিসিয়েন্সি সমস্যা হবে না, কারণ রেজিস্ট্যান্স এটা লস হবে। তো চাইবো যাতে বড় বড় রেজিস্ট্যান্স ব্যবহার করা যায়, যাতে মাইক্রো অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ওর ভিতরে না থাকে। সো এখানে যে VD1 পেয়েছি, এটা আমি যে ডায়োড বের করছি সেই ডায়োডের ডেটা শিটের সাথে যদি স্যাটিসফাই করে তাহলে ব্যবহার করবো, যদি ডেটা শিটের সাথে স্যাটিসফাই না করে তাহলে রেজিস্ট্যান্সের মান আবার চেঞ্জ করে দেবো, রেজিস্ট্যান্স মান চেঞ্জ করে দেখবো যেটা মিলে কিনা, আমার ডেটা শিটের সাথে মেলে কিনা, যদি মেলে তাহলে ইউজ করবো। ওকে, প্রথম কন্ডিশন শেষ। রিমোটের সমস্যা না স্যার সেন্সরটা আর হয়নি হ্যাঁ, সেন্সরটা একদম স্যার একদম কম। আপনার স্যার ও আচ্ছা আচ্ছা। তাহলে প্রথম কন্ডিশনে বলছিল যে R1 এবং R2 যদি সমান হয় সেক্ষেত্রে ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ কত আসতে পারে সেটা বের করব, এই রুলসটা ছিল আমার। এখন বলছে যে রেজিস্ট্যান্স সিলেক্ট করব, আমি রেজিস্ট্যান্স সিলেক্ট করা নাই, এখন রেজিস্ট্যান্স সিলেক্ট করব। রেজিস্ট্যান্স সিলেক্ট করার জন্য বলছে যদি ভোল্টেজটা VD দুইটা ভোল্টেজেই সাপ্লাই ভোল্টেজ সমান ড্রপ হয়, VD2 এবং VD1 এটা VD/2 যদি হয়, মানে 5 কিলো টোটালের অর্ধ। টোটালের অর্ধ যদি 5 কিলো ভোল্ট হয়, যদি 5 কিলো ভোল্ট হয় তাহলে 2500 করে হবে। তাই যদি হয় তাহলে R1 এবং R2 এর ভ্যালু কত নিতে হবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, ওই একই রুলস, আবার একই রুলস, এটা আলাদা কোনো রুলস নেই, এই ধরনের অ্যানালাইসিসে সব সেম রুলসে পড়বে। সো IS1 প্লাস VD1 R1 এই রুলস দিয়ে R2 এর ভ্যালু প্রথমে বের করার চেষ্টা করব, প্রথমে R2 এর ভ্যালু বের করার চেষ্টা করব। সেক্ষেত্রে R1 ভেরিয়েবল থেকে যায়, R1 ভেরিয়েবল থেকে যায়, আমি জানি না R1 এর মান কত, R1 এর একটা ভ্যালু তুমি নিয়ে নাও, যে আমি ধরো এটা যা বলছে ধরো 100 কিলো ওহম, R1 এর ভ্যালু আমি 100 কিলো ওহম ধরে নিয়েছি টোটাল ক্যালকুলেশনের পর। ফাইনালি গিয়ে R2 এর ভ্যালু তারা বের করেছে 125 কিলো ওহম। তো সমান সমান ভোল্টেজ সমান সমান রেজিস্ট্যান্সে কিন্তু আসছে না, দেখছো আগেরটা কত ছিল 100 কিলো ওহম, 100 কিলো ওহমের জন্য ভোল্টেজ কিন্তু সমান সমান ভাগ হচ্ছিল না, আবার এখানে ভোল্টেজ সমান সমান ভাগ করলাম, একটা রেজিস্ট্যান্স আসলে 100 কিলো ওহম, একটা আসলে 125 কিলো ওহম, সমান সমান রেজিস্ট্যান্স হলেও যে সমান সমান ভোল্টেজ ড্রপ হবে এমন কোনো নিশ্চয়তা নাই তোমার। সো এখানে বলছে 100 কিলো ওহম, এটা একটা হচ্ছে 125 কিলো ওহম, যদি এইরকম করে দাও তাহলে ভোল্টেজ ডিভিশনটা সমান হয়ে যাবে। সো এই ম্যাথের অ্যানালাইসিসটাও বেশ কয়েকটা আছে, একটু দেখো, বুঝতে পারলাম। সো ডায়োডের স্টেডি স্টেট কন্ডিশনে সিরিজ কানেকশনে তার একটা রেজিস্ট্যান্স প্যারালাল ব্রাঞ্চ ব্যবহার করতে হবে, আর যদি ট্রানজিয়েন্ট কন্ডিশন স্যাটিসফাই করতে হয় তাহলে একটা ক্যাপাসিটর উইথ সিরিজ রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে, এবং তার ক্যালকুলেশন অ্যাজ ইউজুয়াল এই একটা রুলস দিয়ে সমস্ত ক্যালকুলেশন কি করতে হবে, এর কোনো আলাদা রুলস নেই। ওকে, এখন আসি ডায়োডের প্যারালাল কানেকশন। ডায়োডকে আমি এখন প্যারালাল কানেকশন দেব, প্যারালাল কানেকশন খুবই সোজা, প্যারালাল কানেকশন দিতে শুরুতে এরকম। তো শুরুর কানেকশনটা এরকম ছিল, রেজিস্ট্যান্স ওখানে ছিল না, শুরুর কানেকশনটা ছিল এরকম। তোমরা আমাকে একটু বুঝে বলবা প্যারালাল কানেকশন অসুবিধা কোথায়? ব্লকটা বেশি হবে না স্যার? দুইটা ডায়োড, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, আমি প্যারালাল কানেকশন দিয়েছি, কোনো অসুবিধা হবে? কারেন্ট দুটো স্যার ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা কারেন্ট ভাগ হবে কিন্তু ভোল্টেজ দুটাকে সেম পড়বে, অর্থাৎ দুটাকে সেম ভোল্টেজ দেবো। সো যদি ডায়োড যদি দুটা একই রেটিং এর হয় তাহলে ভোল্টেজ ড্রপ দুটাতে সমান হবে। এখন আমি প্যারালাল কানেকশন দিয়েছি, তাই তো? প্যারালাল কানেকশন দেওয়ার জন্য আমার ভোল্টেজ সেম, এর কোনো সম্ভাবনা নেই। সো ধরলাম এইখানটায় ভোল্টেজ সেম ছিল, সো হচ্ছে VD1 ইকুয়াল টু VD2, ঠিক আছে? হ্যাঁ স্যার। সেম ভোল্টেজ কিন্তু কারেন্ট রিভার্স কারেন্ট, এটা হচ্ছে IS1, এটা হচ্ছে IS2, ওটা থাকেই না। দুইটা আলাদা আলাদা রিভার্স কারেন্ট পাচ্ছি, তার মানে ওইটার ক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদা ভোল্টেজ আসছিল, আর এটার ক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদা রিভার্স কারেন্ট আসতেছে।
সো আলাদা আলাদা রিভার্স কারেন্ট আছে, মানে এখানে এক ধরনের রিভার্স কারেন্ট IS2, এখানে হচ্ছে IS1। এই গ্রাফ থেকে যদি চিন্তা করো, রিভার্স কারেন্ট কিন্তু একটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে, তার বেশি কিন্তু সে নিতে পারবে না, তার বেশি গেলে কিন্তু সে পুড়ে যাবে। সো এখানে IS1 হয়তো 30 মিলি অ্যাম্পিয়ার সহ্য করতে পারে, কিন্তু টোটাল দুইটা মিলে ধরলাম যে আমার 100 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে, দুইটা মিলে 100 মিলি অ্যাম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ার বললাম, যে 100 মাইক্রো অ্যাম্পস। সো 100 মাইক্রো অ্যাম্পসের ভিতরে ধরলাম এই IS1 ফর্ম আছে, এটা হচ্ছে আমার 30 মাইক্রো অ্যাম্পস নিছে, আর এটা হচ্ছে 70 মাইক্রো অ্যাম্পস নিছে। কিন্তু আমি দুইটা ডায়োড ইউজ করেছিলাম যার রিভার্স কারেন্ট হচ্ছে প্রায় 50 মাইক্রো অ্যাম্পস পর্যন্ত, 50 মাইক্রো অ্যাম্পস। ওকে, সো দুইটা ডায়োডের রিভার্স কারেন্ট মোটামুটি 50 মাইক্রো অ্যাম্পস পর্যন্তই ছিল। দেখো এটা কিন্তু 50 ক্রস করে 70 মাইক্রো অ্যাম্পস হয়ে গেছে। স্যার তাহলে হচ্ছে স্যার মানে আমরা ইউজের ক্ষেত্রে আমরা হচ্ছে সিরিজ মানে কখন ইউজ করবো, প্যারালাল কখন ইউজ করবো? সিরিজ ইউজ করব কোথায়? প্যারালাল ইউজ করলে যখন কারেন্ট বাড়াবো, কারেন্টের রেটিং আরো বাড়াইতে চাই। সিরিজের ক্ষেত্রে ভোল্টেজটাকে আরো অনেক বেশি বাড়াইতে চাই, আর প্যারালাল ক্ষেত্রে সবসময় কারেন্টের রেটিং আগে ধরো 1000 অ্যাম্পিয়ার নিতে, এখন 2000 অ্যাম্পিয়ার নিতে, দুইটা ডায়োড ইউজ করেছি। কিন্তু এটা করতে গেলে অসুবিধা হচ্ছে তার রিভার্স কারেন্টের পরিমাণ আলাদা আলাদা, যেহেতু আলাদা আলাদা যে কোনো একটা কারেন্ট করে যেতে পারে। এর আগে যেমন সিরিজে হইতেছিল স্যার, যে এখন একটু আগে সিরিজের প্যারালাল স্যার রিভার্সে আলাদা আসতেছিল, রিভার্স সিরিজের রিভার্স আলাদা হবে, আর সিরিজের রিভার্স ভোল্টেজ আলাদা আর আছে। ভোল্টেজ আলাদা, আর এটার ক্ষেত্রে আর কারেন্ট আলাদা। কারেন্ট ওটা হচ্ছে ভোল্টেজ আলাদা, এটার ক্ষেত্রে কারেন্ট আলাদা। স্যার তাহলে একটু আগে তো রেজিস্টার প্যারালাল লাগাইছিল, এখন সিরিজ লাগাই। এখন সিরিজে লাগানো। কারেন্ট কন্ট্রোল করতে হবে, এখন কারেন্ট কন্ট্রোল করতে হবে, রেজিস্টার এখন ওরা সিরিজে লাগাচ্ছে। সো এইটা সমস্যা বোঝা গেল। কি সমস্যা? ডায়োড যদি ডিরেক্টলি প্যারালাল লাগাই দিয়ে কিছু রেজিস্ট্যান্স ছাড়াই, তাহলে ডায়োড পুড়ে যাবে, এটা অবভিয়াস। কারণ রিভার্স কারেন্ট যখনই আসবে আলাদা, আমার ডেটা শিটের বাইরে রিভার্স কারেন্ট আসবে, তখন ডায়োডটা পুড়তে পারবে। ওকে, এর জন্য এটা নিউট্রালাইজ করার জন্য ওরা একটা R1 এবং R2 ব্যালেন্সিং রেজিস্টার ব্যবহার করছে। এই রেজিস্ট্যান্সের মানও এক্স্যাক্টলি তুমি চাইলে ক্যালকুলেট করতে পারো, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। সো স্টেডি স্টেট কন্ডিশনের জন্য R1 এবং R2 দিলেই হবে, কিন্তু ট্রানজিয়েন্ট কন্ডিশন অর্থাৎ যেখানে সুইচিং হচ্ছে, ওটার জন্য যেখানে সুইচিং হচ্ছে সেই সুইচিং কন্ডিশনে এই ডায়োডগুলো এক্সেস কারেন্ট নিয়ে ফেলতে পারে। তার জন্য ওরা কি করছে, এক ধরনের কয়েল ব্যবহার করছে, ইন্ডাকশন কয়েল ব্যবহার করছে, যা এখানে পজিটিভ আসলে এখানে পজিটিভ আসে, এখানে নেগেটিভ আসলে তার এখানে নেগেটিভ আসে। ওকে, মানে এটা ঘটনাটা ঘটাতে যাচ্ছে কি, যে ট্রানজিয়েন্ট কন্ডিশনে যেন এই ডায়োড যদি বেশি কারেন্ট নিয়ে ফেলে, তাহলে সেই কারেন্টটা যদি ওভাররেট হয়ে যায়, তাহলে সেটা যদি এই পয়েন্টে বাইপাস হয়ে যায়। ওকে, শর্ট সার্কিট মানে এখানকার ভোল্টেজ যদি বেড়ে যায়, তাহলে এদিকে ভোল্টেজ কমে যাবে, তো এদিক দিয়ে কারেন্ট বেশি আসবে না। ও মানে দুইটা জায়গাতে সমান কারেন্ট ঢুকে, এই জন্য ইন্ডাক্টরটা মানে সমান কারেন্ট, আমি আলাদা আলাদা কারেন্ট ঢুকাইতে যাচ্ছি। হ্যাঁ, কারণ এখন তো আলাদা আলাদা ব্রাঞ্চ, কারেন্ট আলাদা আলাদা হবে। যদি কোনো কারণে এখান দিয়ে বেশি কারেন্ট চলে আসে, তাহলে এই কারেন্ট হয়তো এই ডায়োডের জন্য ক্ষতি হতে পারে। হ্যাঁ সেটাকে রোধ করার জন্য যখনই এখানে বেশি কারেন্ট ঢুকবে, তখন এখানকার তুলনায় এখানকার ভোল্টেজের পরিমাণ কমে যাবে, সেক্ষেত্রে ওই দিক দিয়ে কারেন্টটা বেশি কাজ করে শুরু। ওকে, সো এখানে যদি পজিটিভ আসে, এখানে নেগেটিভ আসবে। সো ওভারঅল কারেন্ট যদি এদিকে ক্যালকুলেট করো, এদিক দিয়ে বেশি আসবে। এদিকে ভোল্টেজ বেশি হয়ে গেলে এদিকে ভোল্টেজ কমে যাবে, এদিকে ভোল্টেজ বেশি হয়ে গেলে এদিকে ভোল্টেজ কমে যাবে। সো একদিক থেকে কারেন্টটা আরেকদিকে শিফট হয়ে যাবে, মানে কারেন্টটাকে শিফট করতে যাচ্ছে, মানে মুদ্রা কথা। কারণ যত বেশি কারেন্ট যাবে, এই ইন্ডাক্টরের কাজটা তত বেশি হবে, তাই না? যত কম যাবে তার কাজ কম হবে। ঠিক আছে, সো এই কারণে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট জেড টাইপের অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করা হয়েছে, যাতে এক্সেস কারেন্টটা যখনই এক্সেস কারেন্ট যেতে চাইবে, ওই কারেন্টটা যেন বাইপাস করে অন্য পাশে ফেরত দেওয়া যায়, তাতে এই ডায়োডটা আমার বাঁচবে। কারণ যখন সুইচিং করব, তখন ওই স্পার্কের মতো ট্রানজিয়েন্ট পার্টে একটু অ্যাবনর্মাল কারেন্ট নেয়, সেই অ্যাবনর্মাল কারেন্টটা যেন কোনো ডায়োডের যদি বেশি না যেতে পারে। আমি চাচ্ছি ব্যালেন্স করতে, যেতে বললাম। সো ডায়োড এর সিরিজ এবং প্যারালাল কানেকশন, ট্রানজিয়েন্ট এবং ডিসি অ্যানালাইসিস, এটা এতটুকুই ছিল। ওকে, এর বাইরে আর কোনো কিছু নেই। সিগন্যাল তো দিতে আছে। এটা তো সিগন্যাল দিচ্ছে। উফ শিট,
এটা স্লাইড শেষ হয়ে গেছে, কয়েকটা স্লাইড অ্যাড করেছিলাম, আমার স্লাইডগুলো আসেনি না। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস ছিল, ডায়োডের সিরিজ প্যারালাল কানেকশন আমরা দেখেছি। এখন ডায়োড দিয়ে যদি আরএল সার্কিট বা শুধু রেজিস্টিভ সার্কিট বা শুধু ইন্ডাকটিভ সার্কিট বা শুধু ক্যাপাসিটিভ সার্কিট যদি আমি লাগাই, কি ধরনের বিহেভিয়ার আসতে পারে তার একটু নমুনা একটু দেখানোর চেষ্টা করতে। ডায়োড দিয়ে আমি শুধু রেজিস্টিভ সার্কিটকে কন্ট্রোল করব, একটা ডায়োড দিয়ে আমি রেজিস্টিভ সার্কিট প্লাস ক্যাপাসিটিভ সার্কিট, আরসি সার্কিট অথবা আরএলসি, সো আর সার্কিট, আরসি সার্কিট, আরএল সার্কিট এবং আরসি আরএলসি আরএলসি সার্কিট, এই চারটা ধরনের লোডকে আমি কন্ট্রোল করতে পারি, চারটা ধরনের লোডকে কন্ট্রোল করতে পারি। সো ডায়োড একটা জাস্ট ধারণা দিয়ে যাই, আগামী ক্লাসে দেখাবো, কারণ যেহেতু স্লাইডটা আসেনি আমি এটা চাচ্ছি না। ইনপুটের সাথে আউটপুটের কিছু সম্পর্ক আছে। এটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট, এটা হচ্ছে আউটপুট ভিনো, এটা হচ্ছে ইনপুট হচ্ছে ভিআই। সো ইনপুট সুইচটা যখন অন করে দিব, আউটপুট ভোল্টেজ ভি নটটা ভিআই এর কাছাকাছি সমান হয়ে যাবে, ধরে নেব এটা আইডিয়াল ভ্যালু, এটার ভিতরে কোনো ড্রপ নেই। সো ইনপুট ক্যারেক্টারিস্টিক যদি চিন্তা করি, সো এটা যদি ভিআই হয়, এটা যদি এরকম থাকে কনস্ট্যান্ট, ইনপুটে আমি একটা ডিসি ভোল্টেজ দিয়েছিল কনস্ট্যান্ট ভ্যালু থাকে, এর এগেইনস্টে যদি আউটপুট ক্যালকুলেট করার চেষ্টা করি, ভি আউট সামান্য একটু কম পাবো, 0.1 ভোল্ট, 0.1 না 1 ভোল্ট থেকে 2 ভোল্টের মধ্যে, যেহেতু পাওয়ার ডায়োড 1 ভোল্ট, ওটা আমি নেগলেক্ট করে দিলাম। সো ভিআই ইকুয়াল টু ভি আউট, এটা ডিরেক্ট এরকমই পাবো, সুইচ অন করার সঙ্গে সঙ্গে আউটপুটে এরকম একটা সিগন্যাল, কোনো ডিলে নেই, কোনো ডিলে থাকবে না এখানে, যেহেতু রেজিস্টিভ সার্কিট কোনো ধরনের ডিলে নেই। একই সঙ্গে কারেন্টের ইকুয়েশন যদি আনার চেষ্টা করি, এখানে কারেন্ট কি পরিমাণ আসবে, কারেন্টের রেসপন্সটা আসবে এখানে আই আর, এটা এরকম থাকবে, এটা হয়ে যাবে ভি নট বাই আর, কোনো ল্যাগ নেই এই ধরনের সার্কিটের ক্ষেত্রে, কোনো ল্যাগ নেই, মানে আমি যা করতে যাচ্ছি ইনপুটকে আউটপুটে ডিরেক্ট আনতে পারতেছি, সুইচ অন করতেছি, সুইচ অন করতে ডিরেক্টলি আউটপুটে ভোল্টেজটা চলে আসতেছে, ডিরেক্টলি আউটপুটে কারেন্টটা কনস্ট্যান্ট কারেন্ট হচ্ছে, মানে স্টেডি স্টেট কারেন্ট, মানে স্যার কোনো ফ্লাকচুয়েশন নেই, মানে আমরা যে স্পার্ক দেখছি ওইটা হবে ওই ধরনের কোনো স্পার্কের কোনো ফ্লাকচুয়েশন কিছু আসবে না। সো এটা হচ্ছে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, শুধু আর লোডের ক্ষেত্রে এই ধরনের বিহেভিয়ারটা শো করবে, যা ইনপুটে যাবে আউটপুটে একদম ডিরেক্টলি সাথে সাথে চলে আসবে। ওকে, আরসি তে ড্রপ করবে, আর আগে আরসির ক্ষেত্রে এই গ্রাফগুলো ভি আউটপুট যে ভোল্টেজটা থাকবে, এই ভোল্টেজটা হচ্ছে এরকম করে বাড়বে, আর যে কারেন্টটা থাকবে এই কারেন্টটা এরকম ডিকে করবে এক্সপোনেনশিয়াল আকারে, e টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। এখানে সুইচটা অন করার সঙ্গে সঙ্গে দেখো আমি যে ক্যাপাসিটরটা নিচ্ছিলাম বা আউটপুট যে ভোল্টেজটা নিচ্ছিলাম সেটা কিন্তু আর ডিরেক্টলি ওঠে নাই, এক্সপোনেনশিয়াল আকারে উঠতেছে, তার মানে একটু ডিলে থাকবে। সো এই ধরনের সার্কিট ব্যবহার করার ক্ষেত্রে ওই টাইমটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। আমি যদি সুইচিংটা ওই টাইমের ভিতরে না করি, ওই টাইমের বাইরে করি, তাহলে কিন্তু হবে না, সবসময় আউটপুট ভোল্টেজটা অন থাকবে, সবসময় আউটপুট ভোল্টেজটা অন থাকবে, সেক্ষেত্রে সুইচিংটা ভালো হবে। সো এই টাইম পিরিয়ডগুলো কতটুকু সময় নিচ্ছে, টাইম কনস্ট্যান্টের নাম পরিচয় তোমরা সার্কিট হলে টাইম কনস্ট্যান্ট বা টাউ পড়ছিলে না, যে টাইম ইন্টারভ্যালের পরে সার্কিটের মূল ভোল্টেজের তুলনায় যে আউটপুট ভোল্টেজ হবে 37.5%, মানে 37%, মানে ইনিশিয়াল ভ্যালু 37% পর্যন্ত আসতে যে সময়টা নেয় ওটাকে টাইম কনস্ট্যান্ট বলা হয়। মানে চার্জ যেটা ছিল, মনে করো ভোল্টেজ ছিল ভি নট, এইটাকে ভি নট ইন্টু 37 মানে 0.37 ভি নট আসতে যে সময় লাগে সেটাকে টাইম কনস্ট্যান্ট বলে। সার্কিট ডিসি সার্কিট থেকে টাইম কনস্ট্যান্ট এবং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, আগামী ক্লাসে আসার আগে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন
এবং টাইম কনস্ট্যান্ট, এই দুইটা জিনিস একটু পড়ে আসতে হবে, কারণ আমার দুইটা জিনিস হ্যাঁ ল্যাপ্লাসের রুলসগুলো আমার একটা অ্যানালগ সার্কিট থেকে বা টাইম ভেরিয়েবল যেগুলো আছে টাইম ডিপেন্ডেন্ট সার্কিটকে বা টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনকে কিভাবে ফ্রিকোয়েন্সি ডোমেইন বা ল্যাপ্লাস ডোমেইনে কনভার্ট করা যায়, আবার ল্যাপ্লাস ডোমেইন থেকে কিভাবে টাইম ডোমেইনে ফেরত করা যায়। ওকে, সো টাইম ডোমেইন থেকে ল্যাপ্লাস বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে, ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে কিভাবে ফেরত আসে। সো একবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে, একবার রিভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে। আরেকটা কি বললাম, টাইম কনস্ট্যান্ট ইস্যুটা, টাইম কনস্ট্যান্ট কি জিনিস, আর এই জিনিসটা কেন হয়, ভোল্টেজ আউটপুট ভোল্টেজ ক্যাপাসিটর থাকলে যদি এখানে ক্যাপাসিটর লাগিয়ে দেই তাহলে কেন এই ধরনের বিহেভিয়ার করে, বা যদি ইন্ডাক্টর লাগিয়ে দিই তাহলে এই ধরনের বিহেভিয়ার কেন করে, এই জিনিসগুলো আগামী ক্লাসে দেখব। এইটা দেখানোর পরে আমি এসসিআর নিয়ে শুরু করব। তোমরা কি এসসিআর সম্পর্কে দেখে এসো, এটা গেট কন্ট্রোল ডায়োড হতে পারে, মানে ডায়োডের একটা মানে আপডেটেড ভার্সন যেখানে একটা গেট থাকে, এসসিআর এসসিআর সম্পর্কে একটু পড়ে এসো। সো এ যাবৎকাল আমরা কতটুকু করলাম, আমরা ইন্ট্রোডাকশনে শুধুমাত্র পাওয়ার ডায়োড এবং জেনারেল ডায়োডের মধ্যে কথা বলেছি, পাওয়ার ডায়োডের ক্লাসিফিকেশন করেছি, পাওয়ার ডায়োডের ক্লাসিফিকেশনের বর্ণনা করেছি কোনটা কি পার্ট, তারপরে এসে পাওয়ার ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক দেখার চেষ্টা করছি, তারপরে রিভার্স রিকভারি নিয়ে কথা বলছি, রিভার্স রিকভারি টাইম কিভাবে ক্যালকুলেট করে, অ্যানালাইসিস কিভাবে করে, তারপর হচ্ছে ডায়োডের সিরিজ কানেকশন, তারপরে প্যারালাল কানেকশন, এতটুকু। ওকে, সিটি নিব একটা, নেন স্যার। একটা সিটি নেই, আগামী ক্লাসে একটা সিটি নিব। সিটিটা হচ্ছে ডায়োডের সিরিজ এবং প্যারালাল কানেকশন, এর রিলেটেড ম্যাথ যে দুইটা দেখিয়েছি, এই দুইটা ম্যাথ আর হচ্ছে একদম ইন্ট্রোডাকশনের যে পার্টগুলো ছিল, মানে যে দুইটা স্লাইড দিয়েছি এই দুইটা স্লাইডের উপরে একটা সিটি হবে। সবাই কিন্তু আসতে বলিও, সিটিগুলো যেন লেকচার 1 আর 2 লেকচার 1 এবং 2 এর অ্যানালাইসিসও থাকবে এবং গ্রাফও থাকবে। গ্রাফ হ্যাঁ গ্রাফ থাকবে, ম্যাথও থাকবে এবং গ্রাফও থাকবে। নেক্সট ক্লাস নেক্সট ক্লাস শনিবারে শনিবারে ক্লাস না, শনিবার দিন